সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন দিনের নতুন পর্ব নিয়ে। সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। অলিম্পিক চলছে, অলিম্পিক নিয়েই কথা বলবো। পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসর, এই ক্রীড়া আসরে বাংলাদেশ থেকে খুব অল্প সংখ্যক অ্যাথলেটই অংশ নিয়েছেন। তাদেরই একজন আমাদের সঙ্গে আজকে সাইফুল আলম চৌধুরী রিঙ্কি। শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি 96 অলিম্পিকে। আমরা বলছিলাম কথা। রিঙ্কি ভাই, স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। শুনছিলেন দেশ বিদেশের খেলার সব শেষ খবরগুলো। আমরা বলছিলাম যে আমাদের সঙ্গে আছেন সাইফুল আলম চৌধুরী রিঙ্কি। আমরা কথা বলবো শুটিং নিয়ে এবং বাংলাদেশের শুটিং নিয়ে এবং অলিম্পিক নিয়ে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন। আমাদের সঙ্গে ফোন করতে হবে, স্ক্রিনে দেখানোর নম্বরগুলোতে প্রশ্ন অথবা মতামত শেয়ার করতে পারবেন। আমরা সাইফুল আলম চৌধুরী রিঙ্কি দেখছিলাম যে এবারের অলিম্পিকেও বাংলাদেশকে আসলে শুটিংয়ে স্পেশালি এখন পর্যন্ত, অন্যগুলো ইভেন্ট এখনও যেহেতু হয়নি, খালি হাতেই ফিরতে হচ্ছে। 49 জনের মধ্যে 43তম হয়েছিলেন বাংলাদেশের শুটার। এটাই কি বাস্তবতা, এটাই কি স্বাভাবিক আপনার কাছে মনে হয়? বাস্তবতা স্বাভাবিক। আসলে আমরা এ পর্যন্ত অলিম্পিকে যে অংশগ্রহণ করেছি সেটা শুটিংয়ের ওয়াইল্ড কার্ডের মাধ্যমে, অর্থাৎ আমাদের শুটিংয়ের আপনার বিভিন্ন ওয়ার্ল্ড কাপ হয়, সেখানে একটা মিনিমাম কোয়ালিফাইং একটা স্কোর আছে, যেটা আমরা অর্জন করার পরে তখন অ্যাপ্লিকেশন করতে হয় আপনার আইওসির কাছে একটা ওয়াইল্ড কার্ডের জন্য। তো সেই হিসাবেই আমরা 1992 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো অলিম্পিকে অংশগ্রহণ করেছি সবাই এই ওয়াইল্ড কার্ডের মাধ্যমেই। আমাদের এখন পর্যন্ত কোটা প্লেস আমরা সরাসরি অংশ নিতে করতে পারি নাই। তবে এইবার যেটা হলো, আমাদের একটা ছিল যে ছেলেটা রবিউল, ও ভালোই পারফরমেন্স করছিল বেশ বিগত কয়েকটা কম্পিটিশনে। ওর স্কোরটা একটু ভালো ছিল, সেই স্কোরটা ওখানেও করতে পারে নাই। হয়তো ওর বয়স কম, এখনও ম্যাচুরিটি আসে নাই। আশা করি, মানে সবার একটা আশা ছিল যে ওর যে স্কোরটা ইন্টারন্যাশনাল গেমসে করেছে এর আগে, সেটা আশা করেছিলাম আমরা সবাই। সেটা আসলে করতে পারে নাই। এটা মানে কেন পারলো না, কি পারলো, সেটা হয়তো আমরা ও আসলে ওর কাছে শুনলে জানা যাবে যে সমস্যাটা কোথায় ছিল। আচ্ছা। আর অলিম্পিক আসলে অনেক একটা বড় আসর, যেটা আমরা এদিকে দেখছি যে ইন্ডিয়া বিভিন্ন ওয়ার্ল্ড কাপে তারা অনেকগুলো মেডেল পাচ্ছে এবং তারা ওয়ার্ল্ডকে লিড করছে, অথচ অলিম্পিকে যে তাদের শুটাররা অনেক খারাপ করছে। সেটা আসলে অন্য ম্যাচ আর অলিম্পিক অনেক ডিফারেন্স। কারণ এটা কি মেন্টাল প্রেশারের জন্য, নাকি আপনি বলছেন যে এমনিতে অন্য শুটাররা আসলে যারা ওয়ার্ল্ড কাপে কিংবা অন্য আসরগুলোতে অংশ নেয় না, তারা এখানে এসে আসলে ভালো করে? মানে কারণটা কি, আপনার কোনো ব্যাখ্যা আছে? না, এখানে আসলে বিভিন্ন দেশে যেই শুটারগুলো সরাসরি কোটা পায়, তারা তো বিভিন্ন ওয়ার্ল্ড কাপে একের অধিক মেডেল তারা পেয়ে আসছে এবং তারা সবাই মোটামুটি অনেক, তার কারো 2টা 3টা এরকম অলিম্পিক তারা করছে। সেক্ষেত্রে আমাদের একমাত্র বাকি 2টা অলিম্পিক করেছে এবং গত অলিম্পিকে বাকির ভালোই পারফরমেন্স করেছিল। আমরা তো অ্যাটলিস্ট 30 শট পর্যন্ত বাকি বেশ লিডে ছিল। তো এই ক্ষেত্রে রবিউল, ওর বয়স কম, এখনও ওর সময় আছে। ও যদি ওর পারফরমেন্স ধরে রাখতে পারে, ঠিকমতো মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে, ভবিষ্যতে ভালো করবে আশা করি। অলিম্পিকের কথাই যেহেতু বলছি, যে অলিম্পিকের অন্য যারা অ্যাথলেট, যারা গোল্ড পায় কিংবা সিলভার, এমনকি ব্রোঞ্জ পদক যারা পায় কিংবা কাছাকাছি যায়, তাদের আমরা কথা শুনি যে তারা একটা লং টার্ম ট্রেনিংয়ের মধ্যে থাকে, দেশের বাইরে থাকে, একটা নিবিড় প্রশিক্ষণের মধ্যে থাকে। বাংলাদেশে কি সেই প্রশিক্ষণটা আমরা শুনি যে শুটিং ফেডারেশন তো সারা বছরই কোনো না কোনো ট্রেনিং চালিয়ে যায়, কিংবা না হলেও 8 মাস 10 মাস করে। সেই ট্রেনিংটার এই ট্রেনিংটার মধ্যে আসলে কি পার্থক্যটা কোথায় আপনার মনে হয়? আসলে এই শুটিংটা এটা একটা মনস্তাত্ত্বিক গেম। এখানে আসলে মেন্টালটা কিন্তু অনেক বেশি। আপনি এটা ফিজিক্যাল, টেকনিক্যাল, এটা খুব বেশি হলে 30%, এখানে 70% মেন্টাল। তা আমাদের শুটাররা এখানে সারা বছরই কম বেশি প্র্যাকটিস করে। এখানে কোচ বিদেশ থেকে আসে, সে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় যে এশিয়ান যারা কোচ আছে এবং এশিয়ান এদের একটা টেকনিক, ইউরোপের এক ধরনের, রাশিয়া এক ধরনের। তা আমাদের এখানে হয় কি, মাঝে মাঝে কোচ
চেঞ্জ হয়ে যায়। কখনো এশিয়া আমরা কোরিয়া থেকে আনছি, আবার কখনো আমরা ইউরোপ থেকে আনছি। তো এই এই ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, আমরাও ফেস করেছি। একই কোচ থাকা উচিত, আপনি একই টাইপের। একই টাইপের কোচ থাকা উচিত এবং একই মানে হয়তো যদি আমরা ইউরোপ ফলো করি তাহলে ইউরোপেরই কোচ থাকা উচিত, অথবা আমাদের শুটারদেরকে ইউরোপে যে ট্রেনিং করানো উচিত। আর যদি মনে করি না আমরা এশিয়া থাকবো তাহলে আমাদের এশিয়াতেই থাকা উচিত, আমি যেটা মনে করি। কারণ আমরা যখন প্র্যাকটিস করেছি আমরাও এরকম মিক্সড কোচের আন্ডারেই করেছি, তখন কিন্তু এই তাদের টেকনিক, তাদের কিছু জিনিস আমরাও ফেস করেছি, একটু প্রবলেম হয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যেটা বলবো যে আমাদের শুটিং ফেডারেশনের উচিত লং টার্ম একই দিকে থাকা উচিত এবং এদের এই টেকনিকের পাশাপাশি মেন্টাল যে ট্রেনিং, এটার দিকে একটু নজরটা বেশি দেওয়া উচিত। আমরা এদিকে কিন্তু খুব বেশি দেয় নাই, প্র্যাকটিস করতেছে ফিজিক্যালি, তারা রেগুলার রেঞ্জে যাচ্ছে, শুটিং করছে। যে কোচ আসছে তার টেকনিক্যাল সাইড ভালো, সব কিছু ভালো, সে একটা জায়গায় আসছে, প্র্যাকটিসে ভালো করছে, অথচ কম্পিটিশনে যে খারাপ করে ফেলছে, তার মানে তার মেন্টালের সমস্যা। সেই ক্ষেত্রে যেমন আমরা অনেক টাকা দিয়ে একটা কোচ নিয়ে আসি টেকনিক্যাল সাইড ডেভেলপ করার জন্য, সেই হিসাবে একটা মেন্টাল কোচও আমাদেরকে পাশাপাশি রাখতে হবে। কারণ ওই জায়গাটাও আমাদেরকে হয়তো মনে হবে যে না, এই মেন্টাল এই কোচের জন্য এত টাকা দিয়ে আমরা কোচ আনবো না, ওইটাও দরকার। আচ্ছা, বিশেষ করে হাই পারফরমেন্সের জন্য। আচ্ছা। মেন্টাল কোচ কি এখন এই মুহূর্তে নেই? আমরা যেটা জানি যে ফেডারেশনে নানা ধরনের চেষ্টা চলছে, যেমন ইয়োগা ট্রেনিং হয়, যেমন মানে মেন্টাল হেলথের জন্য মানে স্বল্প মেয়াদী কিংবা একটা 1-2 দিনের জন্য করলেও করা হয়, এরকমটা আমরা শুনেছি। ওই ট্রেনিংটা, এগুলো তো মানে রেগুলার একটা ট্রেনিং, এটা শুটিংয়ের জন্য লাগবে। ইয়োগা বলেন আপনার, তার কনসেন্ট্রেশন ডেভেলপ করার জন্য আপনার যে মেন্টাল মেডিটেশন, এইগুলো তো লাগবে। পাশাপাশি শুটিংয়ের জন্য যে মেন্টাল, এটা আচ্ছা, আচ্ছা, আমার শুটিংয়ে যে আমি যেমন গতবার অলিম্পিকে বাকি 30 শট পর্যন্ত সে একটা পর্যায়ে লিডে চলে গেছিলো, 1 নম্বরে চলে গেছিলো, তারপরে পরের দিকে এসে সে খারাপ করলো। তাহলে কেন করলো? এই জায়গাটাই তার মেন্টাল ট্রিটমেন্টটা দরকার ছিল এবং মেন্টাল কোচ দরকার ছিল। একই পর্যায়ে কিন্তু আমাদের বর্তমান শুটারদেরও হচ্ছে, তারা 60 শটের ভিতরে 30 শট ভালো করছে, 40 শট ভালো করছে, পরের দিকে এসে 20 শট খারাপ করছে, অথবা লাস্ট 10 শট খারাপ করছে। আর এখন তো কম্পিটিশন অনেক ফ্র্যাকশনের ব্যবধান, সেই জায়গাটায় এই ডেভেলপমেন্টের জন্য একজন মেন্টাল কোচ খুবই দরকার। কিন্তু শুটাররা কেমন, মানে আপনার সময়ের শুটারদের যে প্রতিভা কিংবা এখনকার সময়ের শুটারদের প্রতিভা কি বেড়েছে নাকি একই লেভেলে, না কমেছে? মানে কোন জায়গাটা আপনি মূল্যায়ন করবেন? প্রতিভা বলতে স্কিলটাই বলছি আর কি। প্রতিভা তো আসলে এটা অন্বেষণ করার ব্যাপার আছে। আর এখন যে শুটারগুলো আছে, শুটারের পরিমাণ কমে গেছে। আচ্ছা, আমার আসলে কোয়ান্টিটি বেশি না থাকলে আমি কোয়ালিটি বের করতে পারবো না। সেই কোয়ান্টিটিটা আমার মনে হয় একটু কমে গেছে। কোয়ান্টিটিটা বাড়ালে পরে আমার কোয়ালিটি শুটার আরও পাওয়া যাবে, সেক্ষেত্রে একটা জিনিস। আর বর্তমানে যে শুটাররা আসছে, আসলে পৃথিবীতে সব কিছুই অনেক ডেভেলপ হয়েছে। এখন আমাদের যেটা ফেডারেশন তাদেরকে পূর্ণ সাপোর্ট দিচ্ছে, তারা এখন লেটেস্ট যে আর্মস বের হচ্ছে, যে শুটিংয়ের এয়ার রাইফেল, বনের রাইফেল, তারা সরাসরি এগুলো এখন পাচ্ছে, যেগুলো এখন তো আমাদের সময় আমরা পাই নাই। আচ্ছা, আমাদের অনেক কষ্ট হয়েছে। তারপরে এখনকার তাদের জ্যাকেট, ড্রেস, এগুলোও কিন্তু তারা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। এখন লেটেস্ট যে ড্রেসটা বের হচ্ছে সেটাই কিন্তু তারা পাচ্ছে। এই দিক দিয়ে অনেক ডেভেলপ, অনেক এখনকার শুটাররা পাচ্ছে। কিন্তু তাদের পারফরমেন্সও আগের থেকে বেটার হয়েছে। কারণ শুটিংয়ের আমাদের সময় একরকম ছিল, ফ্র্যাকশন ছিল না। জি, আমরা তো প্লেন 60 শটে করতাম 600-র ভিতরে। তো সেই ক্ষেত্রে তাদের স্কোরটাও বেড়েছে, বিভিন্ন কম্পিটিশনে তারা ভালো করছে। এটা থেকে আরও পদক তো কমে গেছে, মানে আমরা সেটা যদি বলি, সেটা কি ফ্র্যাকশনের কারণে নাকি প্রতিভার কারণে, স্কিলের কারণে? না, প্রতিভা ওই যেটা বললাম যে আপনার পদক কমে যাচ্ছে, আপনি 2-4 জন প্রতিভাধর শুটার নিয়ে আপনি ফাইট করছেন। আচ্ছা, আর আপনি দেখেন যেখানে পাশে ইন্ডিয়ার কথাই চিন্তা করেন, আমরা যখন শুটিং করেছি 1993, 1995, তখন কিন্তু ইন্ডিয়া আমাদের সাথে পারে না, আমরা তাদেরকে বিট দিয়েই গোল্ড। আপনি 2বারের গোল্ড মেডেলিস্ট ওই সময়। মানে আমাদের আমি করেছি, আতিকুর রহমান সে কমনওয়েলথ গেমসে এবং পরপর 2বার এয়ার পিস্তলেও গোল্ড নিয়েছে, আপনার 93, 95-এ। কিন্তু ইন্ডিয়া
এখন কোথায় চলে গেছে? জি। তাদের এই একই লেভেলের শুটার আপনি বিভিন্ন তাদের প্রদেশে আছে, তাদের প্রদেশে আপনি কলকাতায় আমাদের থেকে অনেক বেশি শুটার। তো এরকম টোটাল ইন্ডিয়াতে একই লেভেলের শুটার আছে না হলেও অন্তত হাজারখানেক। সেখান থেকে তারা বাছাই করতেছে কম্পিটিশন করে। তো এই প্রতিযোগিতা, এই কম্পিটিশন এটা আমাদের এখানে নাই। এই ধরনের শুটারদের যদি কোয়ান্টিটি বাড়ে, একই লেভেলের শুটার হলে তখন তার মেন্টাল ডেভেলপ হবে, তার কম্পিটিশন টেম্পারমেন্টটাও বাড়বে। কারণ নিজেদের ভিতরে ফাইট করতে করতে তো সে একটা পাকাপোক্ত হয়ে গড়ে উঠবে। মানে লোকাল টুর্নামেন্ট কিংবা লোকাল টুর্নামেন্ট আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া উচিত, প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে শুটার বাড়াতে হবে। কারণ যতগুলো ক্লাব আছে আসলে ক্লাবগুলো থেকে এই একই ধরনের এবং ক্লাবগুলোর ফ্যাসিলিটিস বাড়লে তারা তাদেরকে এই মডার্ন সব কিছু দিয়ে যদি প্র্যাকটিস করতে পারে, ওখান থেকে শুটার যদি ওঠে 60টা ক্লাব যদি হয়, 60টা ক্লাবে যদি 60টা আপনার শুটার থাকে, মোটামুটি একটু 19-20 কি 18-20, তখন তাদের ভিতরে একটা ভালো কম্পিটিশন এটা চলে আসবে। মানে সেটা কিভাবে শুরু হতে পারবে? সেটার দায়িত্ব কি ফেডারেশন নেবে নাকি ক্লাবগুলো নেবে নাকি পুরো না, ক্লাবগুলো প্রক্রিয়াটাতে? যেহেতু শুটিং ফেডারেশনের আন্ডারে, এগুলো ইনস্টিটিউটটা শুটিং ফেডারেশনকে নিতে হবে। আর শুটিং ফেডারেশনকে সাপোর্ট দিতে হবে হয়তো আমাদের মানে স্পোর্টস মিনিস্ট্রিকে, ক্রীড়া পরিষদ, অলিম্পিককে। আচ্ছা, মানে উদ্যোগটা শুটিং ফেডারেশনকে নিতে হবে, একে অপরের পরিপূরক। আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে। সাইফুল আলম চৌধুরী রিঙ্কি আমাদের সঙ্গে আছেন, সাবেক অলিম্পিয়ান এবং শুটার, এই মুহূর্তে কোচের দায়িত্ব পালন করছেন তিনি। তার কোচিং ক্যারিয়ার নিয়েও কথা বলবো। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের শুটিং এবং ভবিষ্যৎ নিয়ে। অলিম্পিকে বাংলাদেশের শুটিং ইভেন্ট ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। রবিউল ইসলাম 49 জনের মধ্যে 43তম হয়েছেন 10 মিটার এয়ার রাইফেলে। আমাদের সঙ্গে আছেন সাবেক অলিম্পিয়ান এবং শুটার সাইফুল আলম চৌধুরী রিঙ্কি, দুইবারের সাউথ এশিয়ান গেমসের স্বর্ণজয়ী, দুই আসরে 4টি স্বর্ণ জিতেছেন দলগত এবং ব্যক্তিগত ইভেন্টে। আমরা সাইফুল আলম চৌধুরী রিঙ্কির কাছে জানতে চাচ্ছিলাম, বিরতির আগে বলছিলাম যে শুটিংয়ের তাহলে ভবিষ্যৎটা কি? আপনি তো কোচিংয়ে ছিলেন, আমরা শুনছিলাম যে কোচিং থেকে অনেক দিন দূরে সরে গেছেন। কোচিংয়ে যখন ছিলেন তখন আসলে যে সিস্টেম দেখেছেন, সেই সিস্টেমে আসলে বাংলাদেশ, অলিম্পিক তো অনেক পরের কথা, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, কখনো কি আসলে স্বর্ণ জিততে পারবে? আপনার কি মনে হয়? যখন বাংলাদেশের শুটিংয়ের কিছুই ছিল না, তখনই তো প্রথম 1990 সালে আমরা কমনওয়েলথে স্বর্ণ জিতেছি। জি। এখন এত কিছুর সুবিধা, সব কিছু তো এখন আসলে হাতের নাগালে। মানুষ তার নেটের সুবিধা দিয়ে সব কিছুই কিন্তু সে দেখতে পায়, বুঝতে জানতে পারে। তো এখন না পারার কিছু নাই। এখন সেটা যেটা একটু আগে বলছিলাম যে আমাদের তো আসলে সে প্রতিভা খুঁজে বের করতে হবে। প্রতিভা তো শুধু আপনার আমাদের ঢাকা শহরে কিংবা কিছু কিছু ক্লাব ভিত্তিক তো না, প্রতিভা আছে সারা বাংলাদেশে, আনাচে কোনাচে সেটাই আছে। সেখান থেকে প্রতিভা অন্বেষণ করে নিয়ে আসতে হবে। সেই দায়িত্ব শুটিং ফেডারেশনের, তারা কিভাবে এটা করবে। এবং এটা এর আগে শুরু হয়েছিল, জানি না সেটা চালু আছে কিনা। আচ্ছা, আপনি অনেকটা দূরে মানে শুটিং থেকে, মানে কারণটা কি? মানে অন্য কোনো কারণ আছে নাকি অভিমানেই আসলে দূরে? না, অন্য কোনো কারণ বলতে আসলে আমরা যখন কোচ হিসাবে একটা দায়িত্ব পালন করব, তখন যে কোচিংয়ের দায়িত্বটা আসলে কোচের উপরেই পুরোটা ছেড়ে দিতে হবে। আচ্ছা, স্বাধীনভাবে যদি কাজ করা যায় তাহলে সেখানে সেটা বেটার। আর স্বাধীনভাবে যদি কোচ কাজ না করতে পারে তাহলে সেখান থেকে তার ফলও সেভাবে পাওয়া যাবে না। আচ্ছা, তার মানে কি, মানে আপনার সময় আপনি স্বাধীনতা পাননি কিংবা হস্তক্ষেপ হয়েছে সেটা আপনি নিশ্চয়ই বলছেন, আমরা বুঝতে পারছি। কিন্তু আমি বলছি যে কি ধরনের হস্তক্ষেপ হয়? দল নির্বাচনে নাকি কার কোচিংটা কিভাবে হবে সেই বিষয়ে, নাকি অন্য কোনো? সব সব কিছুর ব্যাপারেই আসলে একটা দায়িত্ব থাকে। যেমন সিলেকশনের ব্যাপারে একটা সিলেকশন কমিটি থাকবে, তারা তাদের কম্পিটিশনের স্কোরের ভিত্তিতে, পাশাপাশি তাদের গত 1 বছরের পারফরমেন্স সব কিছু মিলায়ে
দেখে একটা ছেলে প্র্যাকটিসে অনেক ভালো করতেছে, কিন্তু সে কম্পিটিশনে তার স্কোর ফল করতেছে, কত ফল করবে? স্কোরের একটা মিনিমাম আছে, যে সে যদি 630 মারে, সেখানে নাই তার 2 কমতে পারে, 628 আসতে পারে। কিন্তু সেই ছেলে যদি 622-24 করে কম্পিটিশনে, যেটা একবার দুইবার দেখলাম আমরা, তখন তো তার ওই টেম্পারমেন্টটা না বাড়ানো পর্যন্ত তাকে রাখা উচিত না। অথচ যে ছেলেটা 628 মারছে, তার কম্পিটিশনে যে সে হয়তো 1 কমছে, 627 মারে, 626 মারে, তাহলে ওর টেম্পারমেন্ট ভালো, ওর দিকে নজর দিতে হবে বেশি। এগুলো মানে বিভিন্ন দিক আছে। এই জায়গাতে কি আসলে দ্বিমত হয়েছিল মানে সিলেকশন কমিটির সঙ্গে নাকি? মানে না না, আমার সাথে এই ধরনের কোনো দ্বিমত নাই, এটা জাস্ট আমি জেনারেল বললাম। আচ্ছা, আমারটা ব্যাপারটা অন্য। আমি নিজে আসলে শুটিংয়ে অনেক দিন সময় দিয়েছি, এখন একটু আলাদাভাবে ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে একটু আছে। আচ্ছা, বাইরে লং টাইম তো শুটিংই করেছিলাম। আচ্ছা, লং টাইম থেকে কি মানে আমি সেটাই জানতে চাচ্ছি, লং টাইম থেকে কি? 18 বছর ধরে ন্যাশনাল টিমেই খেলেছি, পাশাপাশি কোচিংয়ে এসে 2-4-5 বছর যেটুকু করেছি, এই জন্য এখন একটু দূরে আছেন। কিন্তু আমি বলছি যে এই দীর্ঘ সময় যেহেতু শুটিংয়ে আপনি ছিলেন, আপনি ইনস অ্যান্ড আউটস সবই জানেন শুটিংয়ের। আপনি যেহেতু বলছেন যে আসলে প্রতিভা অন্বেষণ করলে সম্ভব, মানে সেটা কি আসলে মন থেকে বলছেন? বাংলাদেশের বাস্তবতায় কি সেটা আসলে সম্ভব? আমি আর্থিক অবস্থা বলি, ফেডারেশনের কিংবা স্পন্সরশিপ বলি, সব বিবেচনা করে কি এটা সম্ভব? না, আমার তো কিছু নেই, কারণ আপনি তো প্রত্যেকটা জেলাতেই ক্লাব আছে। আপনার প্রায় 60 থেকে 64টা ক্লাব, সেই ক্লাবগুলো থেকে যদি আপনি ঠিক ক্লাবগুলোকে যদি ঠিকভাবে, সেই ক্লাবগুলো কি অ্যাক্টিভ সবগুলো আসলে? সে অ্যাক্টিভ রাখার দায়িত্ব তো শুটিং ফেডারেশনের। আচ্ছা, কারণ ক্লাবগুলো তো আসলে সরাসরি তারা বাইরে থেকে আর্মস অ্যামুনিশন ইম্পোর্ট করতে পারে না, যে সুবিধাটা ইন্ডিয়াতে আছে, আচ্ছা, আমাদের এখানে নাই। তা আমাদের শুটিং ফেডারেশনের মাধ্যম দিয়ে আসবে, তো শুটিং ফেডারেশন তাদেরকে সেভাবে দিতে হবে। পাশাপাশি ক্লাবগুলোর এটা তো অনেক ব্যয়বহুল গেম, আপনার একটা অ্যামুনিশনের দাম অনেক, একটা আর্মস অনেক দাম। তো সেই জিনিসগুলো ক্লাবগুলোর তার আয়ের উৎস কি, ক্লাবগুলোর সোর্স অফ ইনকাম, সবগুলোর দিকেই আসলে নজর দিতে হবে। খালি ফেডারেশন, পাশাপাশি ক্লাবগুলোর স্ব ক্লাবের ম্যাক্সিমাম ক্লাবেরই প্রেসিডেন্ট আপনার পদাধিকার বলে জেলা প্রশাসক। আসলে এককভাবে কোনো কিছু, সবাইকে এই ব্যাপারটার উদ্যোগ নিতে হবে, এবং এটাকে শুটিং ফেডারেশন বলেন কিংবা আমাদের স্পোর্টস মিনিস্ট্রি বলেন, সেখান থেকেই এগুলোকে আসলে একটু পুশ করতে হবে। আচ্ছা, তাহলেই সম্ভব বলে আপনি মনে করছেন। ধন্যবাদ আপনাকে সাইফুল আলম চৌধুরী রিঙ্কি, আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় আসলে একদমই শেষ, আজকের মতো এখানেই শেষ করছি। এই অলিম্পিকেও শুটিং আমাদের খুব একটা ভালো খবর দিতে পারেনি। রবিউলের কথা বলছিলাম, তিনি তার সেরার স্কোরটাও করতে পারেননি। হয়তো 2028 অলিম্পিককে ঘিরে এখনই পরিকল্পনা শুরু করবে শুটিং স্পোর্টস ফেডারেশন, সেই প্রত্যাশা আমাদের। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।